সুপ্রিয় দর্শক, আমার পাশে যিনি বসে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি 60-এর দশক থেকে 2024 পর্যন্ত তার রাজনৈতিক জীবনের বহু ঘটনা বাক পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। এক পর্যায়ে ইনি করেছেন খন্দকার মুস্তাকের ডেমোক্রেটিক পার্টির অঙ্গ সংগঠন ডেমোক্রেটিক ছাত্রলীগ। ঘটনা পরম্পরায় তিনি 1996 থেকে 2024 পর্যন্ত একেবারে স্বেচ্ছা নির্বাসিত ছিলেন, রাজনীতি থেকে অনেক দূরে ছিলেন, ক্যামেরার সামনে আসেননি। news24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল সামনে তিনি কথা বলছেন এবং বলেছেন ইতিহাসের অনেক অকাট্য সত্য, অনেক অপ্রিয় সত্য জাতির উদ্দেশ্যে তিনি মনে করেছেন এগুলি বলা দরকার। জীবন সায়ান্নে এসে কোনো কিছুই তিনি আর গোপন রাখতে চাননি। বঙ্গবন্ধুর সঙ্গে আপনার বিশেষ কোনো স্মৃতি থাকলে আপনি একটু বলুন আপনার কথা। উনি যখন জেল থেকে বাইরে হলেন আগরতলা মামলার পরে, তা আমি আসলাম ওনার বাসায় আমাদের নেতা শেখ শহীদকে দাওয়াত দেওয়ার জন্য, ভাগ্যকুল যাওয়ার জন্য, মিটিং করার জন্য। তা ওনার সাথে দেখা, বলো তোর নাম কী রে? আমি আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। খুব হাইসে দিয়ে উনি পাইপ টানতে বললো, তুই শহীদের সাথে সবসময় যোগাযোগ রাখবি আর তুই কোরবানের সাথে যোগাযোগ রাখিস। বাড়ি গেলাম বিক্রমপুর। এই একটা ঘটনা গেল। আরেকবার 70 সালে আমি ভাগ্যকুলে একটা মিটিং করলাম মোয়াজ্জেম ভাইয়ের বিরুদ্ধে। কারণ হচ্ছে মোয়াজ্জেম ভাইয়ের বলছিলাম উনি কোরবান আলী আর কফিলউদ্দিন চৌধুরীর লোকে মিটিং করবেন না। তা আমি দাওয়াত দিলাম কফিলউদ্দিন চৌধুরীকে, জনাব কফিলউদ্দিন চৌধুরী, এম কোরবান আলী, ওনারা প্রধান অতিথির প্রধান বক্তা। আমি মিটিং প্রিজাইড করছি। সেখানে পোস্টারে মোয়াজ্জেম ভাইয়ের নাম ছিল না। তখন কফিলউদ্দিন চৌধুরী সাহেব আর কোরবান আলী সাহেব ওই পোস্টার কয়েকটা নিয়ে আসছে। তো মিটিংয়ের পরে কয় তোমার তো ঢাকা যেতে হবে। কোরবান আলী কয় চল তোরে নিয়ে যাবো, মুজিবের বাড়িতে যাবো, কারণ তার তো বন্ধু, সে আর বঙ্গবন্ধু বলতো না তো। তাই সে পরে উনি বললো, এই দেখ কফিলউদ্দিন চৌধুরী, তোমার যে মজ্জেম, তোমার মজ্জেম মানে শাহ মজ্জেম, ছাত্রলীগের একসময় প্রেসিডেন্ট ছিলেন, তো তোমার মজ্জেমের নাম নাই বিক্রমপুরে। যে দেখো আমি আর কোরবান আলী মিটিং করে এসেছি, এই ছেলে প্রিজাইড করছে। খবরে আমি চিনি তো, ও তো এর আগে শেখ শহীদের আগে আসছিল না আমার এখানে, ওরা ভালো করে চিনি। এই মুজিব তুই ভালো করে দল কর। আর কফিলউদ্দিন চৌধুরী বলে, কপিল ভাই আপনি আওয়ামী লীগে জয়েন করেন, এই তুই প্রস্তাবকারী হ। তো কোরবান আলী সাহেব বললো, আরে ও তো ছাত্র, ও প্রস্তাবকারী হয় কেমনি, ও তো ছাত্রলীগ করে। তখন আমার সামনে 70 সালের টাইমটা মনে নাই, কফিলউদ্দিন চৌধুরী সাহেব আওয়ামী লীগ করে যোগ দেন। অনেকের ধারণা আছে উনি আওয়ামী লীগের 54-এর মন্ত্রী ছিলেন, না এটা ঠিক না। কফিলউদ্দিন চৌধুরী 54-এর মন্ত্রী ছিলেন কেএসপি, ওনার নেতা ছিল শেরেবাংলাকে ফজলুর হক। সেখানে থেকে সে করছে আর কি নেতা। তখন বললো যে ঠিক আছে, ওই পর্যন্ত গেল। এরপর একটা ঘটনা হইল 74 সালের একটা সময়ে আমি ছাত্রলীগ অফিসে বসা, তো মনিন্দর চৌধুরী বললো যে কিরে তোরে বঙ্গবন্ধু ডাকছে কেন? আমার ডাকবে কেন? হ্যাঁ বেটা কালকে সকালবেলা যে দেখা করবি, দুপুরবেলা কি করছো? আমি কেন অন্য কিছু করি নেই। তখন ছাত্রলীগ সেনেগরি মেম্বার। তো যাই হোক আমার রাত্রের ঘুম হয় না, বঙ্গবন্ধু আমার ডাকবে কেন? তো যাই হোক উনি 2:30টার দিকে এলো, আমি শহীদ ভাইয়ের গল্প করতেছিলাম। শহীদ ভাই বলবো, বেটা তুই কি করছো সেরা? তোরা বঙ্গবন্ধু ডাকবো বললি, আমাকে তো শিখায় না, তো তোরা শিখাই বুকে। তো যাই হোক আমরা শহীদ ভাই বঙ্গবন্ধু আসলেন, 2:30টার দিকে খাইতে বসলাম। উনি নিজে আমার একটা কই মাছ, কোথায় 32 নম্বর বাড়িতে, উনি একটা কই মাছ আর যে লাউ ডগা দিয়ে দিলেন, খা ভালো করে খা বিক্রম। উনি বললেন এ মুখে চিনস কিনা? ঘোষবাড়ির কয়েকটা লোকের নাম বললেন। আমি চিনি তো। কয় জানস 1954 সালে মাওলানা ভাসানীর সাথে ওইখানে মিটিং করতে গেছিলাম ভাগ্যকুল, ঘি বাকি নিয়ে আইছিল মাওলানা ভাসানী। এখন আমি টাকাটা তো দিব না, ওদেরকে আমি কিছু দিয়ে দিব। আসলে এক কথা বলতে বলতে পরে উনি আমাকে বললেন কি, এই তোদের দেশে সিরাজ শিখদের তো উৎপাত, তোরা কি করিস? তা আমি সত্য কথাটা বললাম। আমি কি বললাম, সিরাজ শিখদের যা না মারে তার চেয়ে মোয়াজ্জেম ভাই বেশি লোক বাইরে ফেলায়, শাহ মোয়াজ্জেম ভাই। তো উনি আসলে যখন এই কথার জন্য রেখে নিছে, মনে হইল আর কি। পরে ঠিক আছে তুই এদিক ওদিক থাক, শহীদের রুমে রয়েস দে, শহীদ বানি শেখ শহীদ আমাদের নেতা, আমি তোরা বিকালবেলা ডাকুন। কিছুক্ষণ পরে দেখি কোরবান আলী সাহেব আসলেন, ফ্ল্যাগ উনি তখন 74-ই। তো উনি এসে আমার 2টা থাপ্পড় দিয়ে বললো, বয় ওয়েল ডান। এটা ভাই দৃষ্টার দেন না গেছে, সামজ্জেমের বিরুদ্ধে কইছি যে। তো সামজ্জেম আইলো, উনি তো আমার নেতা। আধা ঘন্টা পরে আমার বললো, আমার ইংরেজিরাও উনি ভুল বলছে না শুদ্ধ বলছে জানি না, ওই হুবহু ইংরেজিরা আমার মনে আছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। তা আমিও চিটাগাং গভর্নমেন্ট কলেজের ইংলিশ মিডিয়ামের ছাত্র, তা আমিও তার একটা বাজে উত্তর দিচ্ছি, যাক এটার বলতে চাইটা। এরপরে যাক বিচার আচার শুরু হইল সন্ধ্যার পরে ওনার সাথে। তো এই কথা সেই কথা পরে বলছে, বলছেন তুই তো
লোকজন মাইরা ফেলায়। তো উনি কইল আপনার তো মুজিবুর বলছে এই কথা। তো বঙ্গবন্ধু বিক্রমপুরের 50 জন লোকের নাম বললো, মুজিবুর রেখে তোমরা দোষ দাও, আর কোনো লোক নাই। তো উনি এমন কিছু লোকের নাম বললো, আমি নিজে এটা টাসকে লেগে গেছি। শাহ মুয়াজ্জেম কি বিক্রমপুরে খুব অত্যাচার করতেন? হ্যাঁ, অত্যাচার করতেন, এক সময় করতেন। আচ্ছা। তখন বললো যে তুই এটা করছো, তো বললো যে না আমি এটা আপনার মুজিবুর বলছে। কই বিক্রমপুরে আমার উনি দেখলাম যে একদার সে কিছু নাম বলা ধরলো ইউনিয়ন পর্যায়ে। তা আমি নিজেও বললাম কি ঘটনাটা কি, এটা ম্যাজিক। পরে বললো তুমি রিজাইন করো চিফ হুইপ থেকে। পরে মোয়াজ্জেম ভাই বললো যে আমি তো যেদিকে উঠতেছি ওদিকে রিজাইন করছি, আপনার প্রতি ধারণা নাই, মানে একটু অন্য কর্কশ স্বরে বলছে। তারপর কোরবান আলী সাহেব বাদ দে, শেখ বঙ্গবন্ধুর বললো আর বাদ দাও, মিলাই দাও। পরে পরে ওই মিলাই ঠেলে দিছে। তো আমি বঙ্গবন্ধুর বলে আসছি, বঙ্গবন্ধু অন্তত 20টা মামলা আমার বিরুদ্ধে উনি করবো, ওনার সামনেই বলছি, মোয়াজ্জেমের সামনেই বলছি। অ্যান্ড অ্যাকর্ডিংলি হি ডিড ইট। আজকের এই প্রেক্ষাপটে আপনি যে সংকট দেখছেন, এই সংকট সম্পর্কে আপনার মূল্যায়ন, উত্তরণের উপায় এবং কেন আজকের এই পরিণতি? 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর এদেশের জনগণ তার প্রত্যাশা এবং প্রাপ্তির যে ফারাক নিশ্চয়ই ছিল বা আছে, এই জন্যই কি আজকের এই পরিণতি? আপনার আত্মজীবনীটার মধ্য দিয়ে আপনি রাজনৈতিক এই পরিমণ্ডলের এই ঘটনা প্রবাহগুলো যদি আপনার মুখ থেকে জাতিকে একটু শোনান, তাহলে অনেক অজানা তথ্য জানতে পারবে। বলুন আপনার কথা। শ্রী সুভাষ সাহা, আপনি একজন বড় সাংবাদিক, আপনাকে এবং আপনার সহযোগীদেরকে অশেষ ধন্যবাদ আমার মতন একজন ক্ষুদ্র লোককে আপনার স্টুডিওতে আহ্বান করার জন্য, কিছু বলার জন্য। আমি 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগে যোগদান করি। 1966 সালে 6 দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তার পরবর্তী পর্যায়ে 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়, সেখানেও আমি অনেক ভূমিকা পালন করি, যদিও আমি তখন স্কুলের ছাত্র। আমার স্কুলের নাম ভাগ্যকুল হরেন্দ্রলাল হাই স্কুল, বিক্রমপুর, এটা বড় একটা স্কুল। এরপরে 1968 সালে আমি 67 সালে ছাত্রলীগের স্কুল কমিটির, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের স্কুল কমিটির প্রেসিডেন্ট হই এবং 68 সালে জনাব শাহ মুয়াজ্জেম সাহেব আন্দোলনের সময় আমাকে ভাগ্যকুল পোস্ট অফিসের সামনে বিশাল বড় মিটিংয়ে কোনো কেউ মতামত নাই, উনি এককভাবে আমাকে শ্রীনগর ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে উনি ঘোষণা করেন। এরপরে আমি তো করলাম, পরে কলেজে চলে গেলাম, চিটাগাং সরকারি কলেজে আমি লেখাপড়া করছি। ওইখানে সরকারি কলেজের এবং সিটি ছাত্রলীগের বিভিন্ন ভালো ভালো পদে আমি 1 বছরেই ছিলাম। আমাদের নেতারা যাই ছিলেন। যুদ্ধের সময় যখন জিয়াউর রহমান সাহেব কালরুঘাট যান, আমিও ওনার সাথে ছিলাম। অনেকেই ছিল, তখন ছিলাম। ওইখানে যখনই বাড়ি চলে আসলাম, বিক্রমপুর আমার বাড়ি, আইসা দেখি আমাদের বাড়ির এখানে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুল হক চৌধুরী এবং জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজুর রশিদ জসিলদার লঞ্চ ঘাটে বসা, মুসলিম লীগের লোকজন দ্বারা সব ছিলেন। তাই আমি আইসা লঞ্চে থেকে নেমে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে গেলাম। এরপরে আমি মুক্তিযুদ্ধে চলে যাই। প্রথম মুক্তিযুদ্ধে গেলাম, তখন আমার কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হায়দার, পরবর্তী পর্যায়ে কর্নেল হায়দার, যিনি 7ই নভেম্বর শহীদ হয়েছেন। ওইখানে আমি যুদ্ধ করি। একটা পর্যায়ে যখন ওইখানে ক্যাম্পে গেলেন, সংক্ষেপে বলি, আমাদের 4 খলিফার 2 খলিফা আসম আব্দুর রব আমার নেতা এবং আব্দুল কুদ্দুস মাখন, ওনারা ওই ক্যাম্পে গেলেন। যাওয়ার পর আমার দেখার পরে তুমি পরে হায়দার সাহেবকে বললেন যে একে আমরা নিয়ে যাই। এটা নিয়ে যাবেন, ও তো আমার ভালো যোদ্ধা, ও সবচেয়ে কম বয়স, আমি তো রেখে ঠিকই করাই এরে দিয়ে। কয় না, ঢাকা কোর্টের থেকে তো গেছে ওর বাড়ি, কিন্তু চিটাগাংয়ের থেকে লোকজন কম আছে বিএলএফ এর ট্রেনিংয়ের জন্য, আমি ওরে বিএলএফ এর ট্রেনিংয়ে পাঠাই দেবো। তখন আমার ওনরা কলেজ টিলা রাইখে আসম আব্দুর রব ছিলেন তখন শ্রীধর বিলা, আমার শ্রদ্ধেয় নেতা, কলকাতার শ্রীধর বেলা উনি, আর কলেজ টিলা থাকতেন আব্দুল কুদ্দুস মাখন এবং জনাব মনিরুল হক চৌধুরী শেখ, এরা সবাই থাকতেন। তখন আমি বিএলএফ এর ট্রেনিংয়ে চলে যাই।
দেরাদুন ইন্ডিয়ান দেরাদুন মিলিটারি একাডেমি থেকে আমি ট্রেনিং করি। তখন ওইখানে হাসান হলক ইনু সাহেব, আফব মাহবুব, তারপরে শরীফুল আম্বিয়া অন্যও ছিলেন, আরও অনেকেই ছিলেন। বিশেষ করে আমার বন্ধু, আমরা বেশিরভাগ একসাথে ছিলাম, বর্তমানে রিটায়ার করছেন মেজর জেনারেল আব্দুল সালাম চৌধুরী। ওইখান থেকে ট্রেনিং করার পরে আমি আগরতলা চলে আসি। আসার পর আমাকে হরিণা বর্ডার দিয়া চিটাগাং পাঠিয়ে দেন যুদ্ধ করার জন্য। তখন আমাদের মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন আসম আব্দুর রব। উনি আমাকে চয়েস করলেন যে তুমি চিটাগাং যাও, ওইখানে এসএম ইউসুফ সাহেব আছেন আমাদের ডিস্ট্রিক্ট লিডার চিটাগাং, বিকজ আমি চিটাগাং গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম বিদায় আমাকে চিটাগাংয়ে পাঠাইছে। আর যাক ঢাকার থেকে আমি যাই নাই, এটা ইন্টারনাল অনেক পলিটিক্স আছে ক্লিক, ওনারা সব মারা গেছে, ওনারা ব্যস্ত রিসিভ করুক, যাই হোক বলি না কিছু। আমি চিটাগাংয়ের থেকেই করি। হঠাৎ করে একদিন ডাইকে নিয়ে আসলো আমাকে যে কোনো মাধ্যমে যে তোমার বিক্রমপুর যাইতে হবে। তখন আমাকে ওইখানে মুজিব বাহিনীর লোকজন খুব একটা ছিল না, তখন আমারে সম্ভবত নভেম্বরের শেষের দিকেই বিক্রমপুর পাঠিয়ে দিলেন আসম আব্দুর রব সাহেব আর মরহুম শেখ ফজলুল হক মনি। তারা বললো যে না, তুমি ওইখানে যাও, তুমি ক্যাম্প করবা এবং তুমি থানা লিডার। আমাদেরকে বিএলএফের কমান্ডার বলা হইতো না, লিডার বলা হইতো। তো ওইখানে যুদ্ধ করে পর আবার চলে যাই চিটাগাং। দেশ স্বাধীন তো হয়েই গেল। তা আমি 30 তারিখে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিয়ে চিটাগাং কলেজে আবার চলে যাই। আবারও ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। হওয়ার পরে আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার হই ছাত্রলীগের। তখন আমার নেতা শেখ শহীদুল ইসলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমাদের মুন্সিগঞ্জে অনেক বছর ধরে ছাত্রলীগের কমিটি ছিল না। তারপর আমাকে আবারও উনি শেখ শহীদ সাহেব নিজের ক্ষমতা বলে আমাকে কনভেনার করে বলো তুমি ছাত্রলীগ রিঅর্গানাইজ করো। তো ওইখানে অনেক প্রবলেম তখন ছিল, হনও যে মহিউদ্দিন সাহেবরা সমস্যা করে, ওই সমস্যা তখনও ছিল। তখন কোরবান আলী সাহেবের গ্রুপ, আমাদের নেতা মজ্জেম ভাইয়ের গ্রুপ, শাহ মজ্জেম সাহেবের গ্রুপ, সমস্ত। তো আমি কোনো গ্রুপে ছিলাম না, আমি ছিলাম, আমার শহীদ ভাই জিজ্ঞেস করছিলেন শেখ শহীদ একবার যে তুই কোরবান গ্রুপ না মজ্জেম গ্রুপ, আমি শেখ শহীদের গ্রুপ। হাওবার তো ওইখানে আমি যতটুকু সম্ভব হয়েছে করছি, ছাত্রলীগ করছি। সংক্ষেপে বলি, ছাত্রলীগ করা অবস্থা অনেক জায়গায় আমি শেখ শহীদ, পরে মনিরুল চৌধুরী কমিটিতে আমি মোটামুটিভাবেই মেম্বার, উনি অনেক জায়গায় পাঠাইছে। শেখ শহীদ এবং মনিরুল চৌধুরী দুজন আমার অত্যাধিক আদর করতেন এবং অনেক জায়গায় পাঠাইতেন। তো অর্গানাইজ করি, দেশও যাই, তবে আমি লোকাল পলিটিক্সে ইনভলভ হইতাম না কোনো সময়। এক ছাত্রলীগ বাদে আমি কোনো সময় হইতাম না, কারণ আমাদের এখানে মজ্জেম ভাই আদার সাদের অনেক প্রবলেম ছিল। তারপরে তো একটার পর্যায়ে তো বঙ্গবন্ধু মারা গেলেন, তখন আমরা পরের দিন তো যাওয়ার কথা। তো আমি একটু বলে রাখি, আমাকে যখন ইন্টারনাল যে ঝামেলা, তখন বাকশাল যখন হয়ে গেল, তো শহীদ ভাই আমাকে বললেন আর মনিরুল চৌধুরী বললেন তোমার আর ছাত্রলীগ করার প্রয়োজন নাই, আর নাইলে তোমারে আমরা পুলট ব্যুরো মেম্বার করতাম। তোমাকে এখন কি করতে হইব, তোফাইল বাড়ি গেছিল, সাথে আলাপ হয়েছে। অনেকের একটা ধারণা আছে বাকশাল হওয়ার পরে মনি ভাই বোধহয় এই যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, এটা ঠিক না তথ্যটা। বাকশাল হওয়ার পরে যুবলীগের সেক্রেটারি জেনারেল শব্দটা, তখন প্রেসিডেন্ট তো না, সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের মহান নেতা 69 গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমদ হলো সেক্রেটারি জেনারেল। তা আমার মনি ভাই বিশেষ করে নিয়ে গেল, এটা অনেক রকম আগলি জিনিস আছে, ওগুলি আর বলতে চাই না। তখন তোফায়েল ভাই বললো যে ঠিক আছে তুই ছাত্র, তুই তখন এম এ পাস করস, তো আমি এম এ পাস করি নাই কে, কয় ঠিক আছে তুই মুন্সিগঞ্জ যাই একটু করিস, তো একটু কোরবান আলী সাহেবের সাথে একটু যোগাযোগ রাখিস। আর মজ্জেম ভাই তো আমাদের নেতা, তো তুই ওইদিকে খুব একটা ইনভলভ হইস না, ওই কথাই থাকি। তা আমি একটু বলি, 14 তারিখে অগাস্টে মজ্জেম ভাই সহ ভাগ্যকুল একটা মিটিংয়ে যাই। মিটিং সারার পরে ওইখানে আওয়ামী লীগের অনেক গোলমাল, তখন আমারই ওই মিটিংটা প্রিজাইড করতে হয়েছিল, যে আইনের বাইরা। তখন সবাই বললো যে না, সেও তো এই জায়গার তোফায়েল, তো শাহ মজ্জেম বলে তুই মিটিং প্রিজাইড করো। তো ওনার লোক রাত্রে চলে আসলাম, 14 তারিখের 8টা-9টার দিকে নামছি সদরঘাট ওই সরকারি স্পিরিট বোর্ডে। তো উনি ওনার বাসায় নিয়ে গেলেন। আমি জীবনে শাহ মজ্জেমের বাসায় যাই নাই, মানে উনি চিফ হুইপ হওয়ার পরে। আগে যখন উনি নেতা ছিলেন, ওনার লক্ষ্মীবাজার বাড়িতে গেছি। তো বললো যে আমি কি খাই তুই দেখে যা, ওনার সাথে খাইতে বললেন। তা আসলাম ডাকসুর অফিসের এনে, শহীদ ভাই তুই কী করছ এনে? আমি বললাম আসলাম দেখা করতে। বেটা দেখা করতে যাবি সারা,
কালকে সকাল সকাল আসিস, তুই এই মুখ লাইনে থাকবি। আমি বললাম আবার একটু তো শহীদ ভাই বললাম কি, শহীদ ভাই আপনি তো আমার ছাত্রলীগ করতে না করছেন, ওইটা সবার জন্য, আমি প্রিজাইড করুন, তুই থাকবি। আমি ঠিক আছে। তো আমি বাসায় আসলাম। নর্মালি বাসায় আসি না, তো হলের থেকে বাসায় আসার পরে সকালবেলা উঠে আমার ভাতিজা বলল, কাকা ওঠো, বঙ্গবন্ধুরে মেরে ফেলাইছে। তাই আমি উঠলাম। উঠার পরে আমি দেখলাম, বললাম যে কি এটা খারাপ স্বপ্নে দেখলাম, আবার শুয়ে পড়ছি। পরে আমার আবার ভাবি হিসাবে আমার ভাই বোধ হয়, হ্যাঁ ওঠ ঘুমের থেকে, জানোস কি হয়েছে? তা আমি দেখলাম যে এই ঘটনা। ঘটনার পরে উঠলাম। উঠার পরে তো কি করব, তখন ও যারা যারা নিয়ে আমার কাছে অনেকে তদবির করছে যে শহীদ ভাইয়ের লগে বা তোফায়েল আহমদের লগে একটু পরিচয় করে দেন। তা আমি বললাম ঠিক আছে। তো যারা নি 15 তারিখের বিকাল 4টায় শহীদ ভাইয়ের সাথে, 15 আগস্ট 1975, আর 6টা বাজে তোফায়েল আহমদের সাথে দক্ষিণ মৌসুন্ডি উত্তর মৌসুন্ডি উয়ারির একটা গ্রুপ আমার সাথে যাবে তাদের সাথে দেখা করার জন্য। তারা ফুল মিষ্টি সেও রেডি করছে। তো যাই হোক, আমি জুম্মার নামাজ পড়তে গেলাম, অঘটন হয়ে গেল। বঙ্গবন্ধু ইন্তেকাল করলেন, ওনার ফ্যামিলি সহ। তাদেরকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুন। তখন আমি মসজিদে যখন নামাজ পড়তে গেছি, যারা নিয়ে আমাকে নিয়ে দেখা করতে যাইব, তারা বলল কি, হ্যাঁ মিয়া শেভ করে তো দিছি শেষ করিয়া, এখন তোমার পাল্লা ভালো হয়ে যাও। তা আমি একটু ভয় পাইলাম। পাওয়ার পরে আমি সালাম ফিরিয়া আর ইমাম সাহেবের সাথে মনাজাত পড়ি নাই, আমি আমার খালাতো বোনের বাসায় উঠলাম। বোনের জামাই সিরাজুল ইসলাম খান, তো দেখ আমার অনেক আদর স্নেহ করলো। এখন কি করব, পুলিশও খোঁজে। পরে শহীদ ভাইয়ের লোকে যোগাযোগ করতে গেলাম। শহীদ ভাই বাই দিস টাইম কাস্টডিতে নিয়ে গেছে শেখ শহীদ। মনিলক চৌধুরীর সাথে দেখা করলাম অনেক কষ্ট করিয়া, উনি তখনও নেয় নেই কাস্টডিতে। তো আমি বললাম যে ইউসুফ ভাই তো বললেন আমার নেতা, ছাত্রলীগের একসময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের, SM ইউসুফ, বড় নেতা, খুব ব্রিলিয়েন্ট ছাত্র নেতা ছিলেন, স্বপন চৌধুরীদের বন্ধু আর কি, ছাত্রলীগের পাবলিসিটি সেক্রেটারি ছিলেন যে, ওনাদের বন্ধু শহীদ স্বপন চৌধুরী। তো আমি বললাম যে ইউসুফ ভাই তো বলে যেটা ভালো মনে করিস, বাচ্চা থাকিস আর দোয়া করিস, এই কথা করে উনি চোখের একটু জল ফালাই দিলেন। তো বললো তোরে তো খুব আদর করি আমি। অনেক ঘটনা আছে, কারণ ওনার সাথে আমার আরও কিছু কিছু ঘটনা আছে। তা আমি তখন SM ইউসুফের নেতৃত্বে ইন্ডিয়ায় চলে গেলাম খন্দকার মুস্তাকের এগেনস্টে যুদ্ধ করার জন্য। কাদের সিদ্দিকও গেলেন, আমরাও গেলাম, কিছু ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম। তো আমাদেরকে যে কথা নিয়ে বলা হয়েছিল যে তোমাদেরকে অস্ত্র দেওয়া হইব, শেল্টার দেওয়া হইব, খন্দকার মুস্তাকের সরকারের বিরুদ্ধে তোমাদেরকে ফাইট করতে হবে। তা আমরা সেই হিসেবে গেছি, দেখলাম যে না, ইভেন কি যে কটা টাকা টুকা নিয়ে গেছিলাম শেষ হয়ে গেল। এরপরে ভিক্ষুকের মতন অনেকটা, কারণ শিয়ালদা রেল লাইনে রেল স্টেশনে ইউসুফ ভাই সহ আরও অনেক ছাত্রটা ছিল। তো শিয়ালদা স্টেশনে ঘুমাইতাম। আমার যে অবস্থা, আমাদের নেতা ছিলেন ইউসুফ সাহেব মরহুম, উনি মারা গেছেন, চিটাগাংয়ের খুবই ভালো ছাত্রনেতা ছিলেন। তখন একটা পর্যায়ে দেখি যে খন্দকার মুস্তাকের গভর্নমেন্ট ফল করার পরে তো আমরা ওইখানে ভাষণ শুনছি খন্দকার মুস্তাকের খারাপ না, যে উনি সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে, মানে শবে বরাতের রাত্রে বা রাত্রে উনি একটা ভাষণ দিয়েছিলেন 75 সালের কি 77 সালের 28শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা করছেন। তা যাক, এরপরে তো ওনার এগেনস্টে জিয়াউর রহমান সাহেবের এগেনস্টে কু হয়ে গেল, খালেদ মোশাররফ আসলেন, তার এরপরে কয়েকদিন পরে আমরা আসলাম। এই কিছুই করতে পারি নাই কে বঙ্গবন্ধুর জন্য। তো আসার পরে দেখি যে আমার নামে আরেক অনেকের নামে রাষ্ট্রদ্রোহী মামলা কয়েকটা আছে। আমার বাবা মা তখন জীবিত, অন্য থাকতে পারে না বাড়িতে, পুলিশ যায় যন্ত্রণা করে। আমার মামারও খুব প্রভাবশালী লোক, কিন্তু কোনো কাজে লাগে নেই, সেখানে খোঁজে আমারে। তো এই কথা বলতো, তো আমার একজনে বলল যে তুমি এক কাজ করো, জহিরুল কাইমের বাসায়, সাহেব কুমিল্লার বঙ্গবন্ধু খন্দকার মুস্তাকের উনি সিনিয়র ছিলেন, জহিরুল কাইম সাহেব আওয়ামী লীগের বড় নেতা, ওনার বাসা রাজারবাগ পুলিশ ফাঁড়ির উল্টাধারে, ওইখানে আব্দুল মালিক উকিলকে যে পাইবা। তো অনেক কষ্টে SM ইউসুফ ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের বড় নেতা জহুরুল কাইম সাহেবের বাসায় গেলাম। ওটা পুলিশ ফাঁড়ির, রাজারবাগ পুলিশ ফাঁড়ির উত্তর ধারে। তো ওইখানে যে আব্দুল মালিক উকিল সাহেবরে পাইলাম।
তখন আমাদের পক্ষ থেকে ইউসুফ ভাই বললেন যে এই সমস্ত পোলাপানের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা আছে, রাষ্ট্রবিরোধী মামলা, এটা তো ফাঁসি নির্ধারণ। তা আমরা তো গেছি বঙ্গবন্ধুর জন্য। তখন নোয়াখালীর ভাষায় মালেক উকিল সাহেব একটা খারাপ শব্দ ব্যবহার করলো যে তোমরা কি লিয়ে গেছিলাম। তা আগের যেটা শব্দটা আমি বলতে চাই না, উনি খুব বাজে ব্যবহার করলেন। তা আমারও রক্ত গরম, তখনও তো এমএ পাস করি নাই। তা আমিও দু একটা পরে খারাপ কথাই বলছি এবং ওনারাই ভয় পেয়ে গেছেন মালেক উকিল সাহেব। তা জহুরুল কাইম সাহেব তখন এটা সেভ করছেন। সে জহুরুল কাইম সাহেব রে মালেক উকিল সাহেবরে অনেক বলছে যে তোমার তো এটা বলা ঠিক হয় নাই। আমরা তো ঢাকা শহরে বসে এসি রুমে গপ্প মারতে আসি, আর এই সমস্ত পোলাপান রেল স্টেশনে ঘুমাইছে, না খেয়েও রয়েছে। এরপরে এরাদের মামলা হয়েছে, আমাদের তো স্কোপ আছে। সে যিনি কার কার নাম বললো, উনি বললেন এসপি মাহবুব তো অ্যারেস্ট হয়ে গেছে, তারও যেন 2 নাম বললো যে না এরা করা যাবে। মালেক উকিল তখন সাহেব বললেন যে এরা হলো দেশদ্রোহী। তা আমি আপনার কে আওয়ামী লীগের নেতাই বা কে মানে? আমি খারাপ ব্যবহার করছি, কারণ আপনি মুস্তাকের গভর্নমেন্টে থাকার অবস্থায় লন্ডন গেছিলেন এবং সেখানে বলছিলেন ফেরাউনের হাত থেকে দেশ আল্লাহ তাআলা রক্ষা করছে। তা আপনার মতো নেতারে মানি না, তা দুই একটা খারাপ কথাই বলছি, এটার আপনাদের এখানে বললাম না। তো যাই হোক, আমরা ওখান থেকে আমাদের নেতা ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট ডাকসুর এক্স জিএস জাতীয় নেতা কে এম ওবায়দুর রহমান সাহেবের বাসায় গেলাম। তখন মুস্তাকের গভর্নমেন্ট নাই, উনি স্টেট মিনিস্টার ছিল। দেখার পর খুব খুশি হইলেন। পরে আমরা সত্য কথা বললাম যে ওবায়দ ভাই, আমরা তো আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলাম, তো ওখানে কাদের সিদ্দিকী সাহেব রয়ে গেছে, আমরা কোনো অস্ত্র অর্থ শেল্টার কোনোটাই পাই নাই, তা আমরা চলে আসছি। তো উনি উনার স্টাইলে বললেন আর বল তোরা কী করতে হবে তোদের জন্য। তো বললাম যে আমার বিরুদ্ধে আর ওনার বিরুদ্ধে আর অনেকের বিরুদ্ধে, সম্ভবত হাই কমিশনার ছিল মমতাজ সাহেব, ছিল কি ওবায়দুল কাদের সাহেব, অনেকেই ছিল। পরবর্তী ইটস ডান, তবে আমরা আওয়ামী লীগ করবো মুস্তাক ভাইয়ের নেতৃত্বে। আমি খন্দকার মুস্তাকের লোকে আমরা রাজনীতি করুন, গেলাম যুদ্ধ করতে তার বিরুদ্ধে। তোমরা কি, আমার আবার বললো ইসুফ ভাই বললো যে আমি জানি তোমাদের সম্পর্কে, তোমরা যদি স্যান্ডেল ছিঁড়েও পড়ো, পাঞ্জাবি ছেড়েও পারো, তবু তোমরা গণতন্ত্রের কথা বলো, সমাজতন্ত্রের কথা বলো না। আমি এটা করি না, আদর্শগতভাবে তোমাদেরকে আমি মুক্ত করব। তবে মোস্তাক ভাইয়ের নেতৃত্বে আমরা আওয়ামী লীগ করুন, তোমাদের ছাত্র সংগঠন তোমার করতে হবে, আর ইসুফ তুই যুবলীগ করবি বা আওয়ামী লীগ করবি। তা আমরা গেলাম। বড় বললো যে ঠিক আছে তুই আর যাইস না। তখন ওবায়দ ভাইয়ের যে মেয়ে এখন শামা ওবায়দ, ওর নাম হইল রিঙ্কু, ওর মধ্যে 3-4 বছরের বয়স। তখন উবাইসে বললো কাকু আমাদের বাসায় তুমি থেকে যাও, আমার সাথে কিন্তু পরিচয় নাই, বাচ্চা পোলাপান তো। পর ওবায়দ ভাই বললো যে রিক্সা ছেড়ে আজকে থাকি যাও তোর আমার এখানে। তো যাক, ওনাদের সরকারি বাসায় থাকে উনি মিন্টু রোড, খুব ভালো মতনই আমাদের ঠিক করলো। আর 2 জন লোক পাহারায় রাখলো উনি, তাদের বাড়ি ফরিদপুর। যে কোনো কিছু দেখো যদি, তখন আজকের যে সিচুয়েশন তার চেয়েও খারাপ, তখন আমাদেরকে বলবি, ওদেরকে অন্যখানে লুকাইতে হবে। কার বাসায় লুকাবি? এদেরকে ইসুফ আলী সাহেব ছিলেন না শিক্ষামন্ত্রী, ওনার বাসায় লুকাইতে হবে। তাই যা রইলাম। পরে উনি অধ্যাপক ইউসুফ আলী, সরি, উনি সম্ভবত তখনকার ব্রিগেডিয়ার জেনারেল ডাকনাম ওনার শিশু, ওনাকে বলতে নূর ইসলাম শিশু মুক্তিযোদ্ধা, ওনাকে ডাকলেন। ডাকার পর দেখো শিশু এই অবস্থা, আমার নাম ওবায়দুর রহমান, ওর নাম মুজিবুর রহমান, ও আমার ছোট ভাই। তো শিশু সাহেব বললেন কি আমি আরে চিনি। হ্যাঁ তুমি আরে চিনো কিভাবে? আমার মামার বাড়ি তো ওদের বাড়ির লোকে, যেটা আমিও জানতাম না আগে। বলছে ঠিক আছে তুমি যদি সেফ না মনে করো চলো আমার সাথে চলো। আমি কেন ওবায়দুকে না ওইটা যাইতে না, এখন মামলা উঠতে হবে। তা আমি ঠিক জানি না, তখন তো আর মোবাইলের যুগ ছিল না। উনি TNT-তে যিনি কাকে একটু ফোন করলো, একটু শব্দ শুনলাম, যাকেই ফোন করছে সে শুধু স্যার স্যার বলতেছিল। তা আমার নাম ইসুফ ভাইয়ের নাম আরও জানি কয়েকটা নাম দিল, যে আজকে 2টা বাজে বা 3টা বাজে অফিস টাইম ছিল, অফিস টাইমের মধ্যে যিনি এদেরকে ডিস্টার্ব করে না, ইসুফ ভাই থানার নাম বললো, তার থানায় থেকে যে মেসেজ দিয়ে আসবে। আর আমার থানা শ্রীনগরে মেসেজ দিয়ে দিবে যে আমার বাড়িতে যে আমার বাবা মা বা আমার বিশেষ করে আমার মামা আব্দুল কাদের বাদবর সাহেব, এলাকার খুব প্রভাবশালী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন, যে অন্তত ওনাকে যে মেসেজটা দিয়ে দেয় যে আপনার ভাইগনা ঠিক আছে, আমার বাবা মার ছেলে ঠিক আছে,
ওর নামে যে মামলা, কালকে আপনার সাথে দেখা করতে আসবে। অ্যাকর্ডিংলি আই ডিড ইট। আমি পরের দিন গেছি। যাই হোক, আমার নামে ইটি হইল। এখন ওবায়দ ভাই বললো যে তুমি একটা কাজ করো, আমরা তো, ও আমাকে খন্দকার মুস্তাকের সামনে উনি নিয়ে গেলেন আর কি, আমি আরও কয়েকজনকে, সৈয়দ তোশরফ আলী বা আর কয়েকজনকে। তো উনি, মুস্তাক সাহেব আমাদের সাথে খুব ভালো বিবেক, বাবা তোমরা দলটা করো। আমি শুনছি ওবায়দের কাছে আমার কথা বললেন যে, আমি কেন, আমার তো মোস্ট আনইমপ্রেসিভ চেহারা ছবি, কয়টা তুমি একটা ছাত্রলীগটা তুমি রিঅর্গানাইজ করো দেশের স্বার্থে। তা আমি বললাম যে আপনি তো বঙ্গবন্ধুরে খুন করছেন, তা আপনার সাথে তো করতেন না। ওবায়দ ভাই যেহেতু ছাত্র সংগঠন করছে, তার মানে না যে আমি ডেমোক্রেটিক লীগ করবো। কয় না, এটা খুন করছে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বন্ধু ছিল, মানে খন্দকার মোস্তাক বলতেছিলেন, আমার বন্ধু থাকে হচ্ছে যারা যারা বলে সব মিথ্যা কথা বলে, ও আমার বন্ধু ছিল। কিন্তু আমার যে ভাইয়া কর্নেল রশিদ আর কর্নেল ফারুক ভালোভাবে বলছে যে আমার সেলুটও দিছে, নিয়েও গেছে। আচ্ছা, তোমরা হইলে কি করতা বলো, অস্ত্রের মুখে তোমরা কি করতা? এবং আমারও অনেকে নাকি বলে কিলার। আমি তো কিলারই বলে ইন্ডিয়ায় গেছি যুদ্ধ করতে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি। কিন্তু এখানে অনেক লোক ছিলেন, এক্স মিনিস্টার হাসিমুদ্দিন সাহেব, ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব, তারপরে এই বর্তমান জামাগো এই বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাহেবের ভাইয়ের বাবা মোহাম্মদ নবী চৌধুরী সাহেব, 54 সালে উনি মন্ত্রী ছিলেন। এরা অনেক লোক থেকে আমার দিকে সবাই তাকাই রয়েছে। শাহ মোজ্জেম ভাইও ছিলেন, আর ভাষা আন্দোলনের নেতা অলিহাদ ভাই ছিলেন। অলিহাদ ভাই পরে বললো যে, মুস্তাক ভাই ছেলেরা তো স্টেট বলে দিচ্ছে, ওরে দরকার আপনার দলের, অনেকে ভেগে যাবো, ভেগে যাব না, আপনি উত্তরটা দেন। শোনো, অনেকে তো তোমরা জানো না, আমি কিলার না, আমি সেভার, আমি সেভ করছি। না হইলে আমি দুইটা ঘটনা উনি বললেন। একটা বললেন যে 16 তারিখ যখন দেশ স্বাধীন হইল, এর আগে একটা ইন্ডিয়া বাংলাদেশের ট্রিটি হয়েছে। সেখানে এক জায়গায় লেখা ছিল পূর্ব পাকিস্তান থেকে যারা আসছে তারা সবাই চলে যাবে। তো প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সভাপতিত্বে মিটিং হয়েছিল। তো অন্যান্য তাজউদ্দিন সাহেব ছিলেন, সৈয়দ নজরুল সাহেব ছিলেন, বলো আমি ছিলাম। তো সবাই বলছে ইয়েস ইয়েস ইয়েস। তা আমাদের মন্ত্রীদের পক্ষে থেকে আমি বললাম, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমার একটু কথা আছে। আমি তখন বললাম, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমার দেশ ছোট দেশ, আপনার 26টার একটাও না। এটা যদি আপনি 47 সাল থেকে ধরেন করেন, 65 সালে যুদ্ধে কিছু আসছে গেছে, 64 যুদ্ধে কিছু গেছে, 69 কিছু আসছে, সবাই যদি যায় তো আমি দাঁড়ানোর জায়গা পাবো না। তবে বললো যে বলেন, তখন বললো যে মাননীয় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে বলছেন উনি, যে আপনি একটু যদি বলেন দয়া করে 26শে মার্চের পরে যারা আসছে তারা সব চলে যাবে। কত আপনি সেফ? আমি সেফই। তো তুমি আমার ক্লিয়ার কেন বলবা? আমি তো এইটুকু করছি। 1, 2 নম্বর, আমি যেদিনকে টেক ওভার করাইলো আমার দিয়া 15 আগস্ট 1975 সাল, তখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, আমি নিজেও তাকে খুব শ্রদ্ধা করি, কারণ মিসেস গান্ধী না হইলে এই দেশ আমরা স্বাধীন করা খুব কঠিন হয়ে যেত। উনি খুব সাহায্য সহযোগিতা করছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে ওনার রুহের ইমা কামনা করি। তো পরে বললো যে তো কী করতে হবে। তো উনি তখন ডিপি ধরকে, তখন 1975 সালের 15 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, বিশেষ জ্ঞানী ব্যক্তি ওইসব ডিপি ধর, সে নিজে আইসা কংগ্রেচুলেট করছে ইন্দিরা গান্ধীর পক্ষে থেকে ওনাকে। তারপরে উনি ফিজিক্যালি আসছেন, আগে ইন্দিরা গান্ধী করছে, পরে উনি ফিজিক্যালি আইসা বঙ্গভবনে খন্দকার মুস্তাককে, এই যেগুলি এখন জীবিতের মধ্যে কে তোফায়েল ভাই করতে পারবো, আসম আব্দুর রব ভাই করতে পারবেন, শেখ শহীদ ভাই বলতে পারবেন, মনিরুল চৌধুরী সাহেব বলতে পারবেন, এরা যারা আছে আর তো প্রায় লোকেই মারা গেছেন আর কি। তারপরে বললো যে দেখো, আমি তো মুজিবের করতে চাই নাই। আমারে যেদিনকে নিয়ে আমি প্রেসিডেন্ট হইলাম, ওই দিনকে মনোরঞ্জন ধর আমাকে বললেন যে ইনডেমনিটি পাস করতে হবে যাতে এই হত্যার বিচার না হয়। তা আমি 2-1 বলছি দাদা 2-1টা দিন যাক। উনি বললো আমার জন্য ইনসিস্ট করলেন যেন এটা করতেই হবে।
তখন আমি একটা জিনিস বুঝলাম, আদার ইজ সামথিং রং। আমি বললাম যে আমি মুসলমান, শেখ মুজিব আমার বন্ধু মুসলমান, 40 দিন পরে এই কাজটা করেন, 40 দিন পরে এই কাজটা করেন। অ্যাকর্ডিংলি 40 দিন পরেই কিন্তু ইনডেমনিটি হয়েছে। যে কি কারণ হয়েছে আমরা তো পিছিয়ে পোলাবান, আমরা তো জানিও না, আর নানাবিধ কারো তো আমি এমএ পরীক্ষা দিতে রেখে যাক, এটা পরের প্রশ্ন। তো এরপরে তোমার কোনো সন্দেহ আছে? কেউ নেই তো হইতো, মুজিব মারা গেছে। আমি আমার সাথে ব্যক্তিগত, তোমার সাথে আমি জানি ব্যক্তিগত কোরবান আলী সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক, মজ্জেম সাহেবের সাথে ভালো সম্পর্ক। তো মজ্জেম ভাই এই করে বললো যে ভালো সম্পর্ক, ও আমার ছাড় দেয় না কোনো সময়, কয় না ওইটা পলিটিক্সের ব্যাপার, অন্য কিছু না। তো এইভাবে যা গণতান্ত্রিক ছাত্রলীগ কনফারেন্স ডাকলাম আমি, সব বন্ধু বান্ধব মিলেইয়া শহীদুল্লাহ হলে বড় মিটিং হইল। সেখানে আমারে প্রেসিডেন্ট করলো সৈয়দ তোশরফ আলীকে। আর আমি যেহেতু এমএ পরীক্ষা দিই নাই, এই জন্য আমাকে জেনারেল সেক্রেটারি, তবে দল চালাইছি আমি গণতান্ত্রিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি 1976 সালের সম্ভবত 12ই নভেম্বর, সম্ভবত। ডেমোক্রেটিক লীগের, খন্দকার মুশতাকের ডেমোক্রেটিক লীগের অঙ্গ সংগঠন তখন পর্যন্ত হয় নাই। আমরা বলছি যে ঠিক আছে, আমরা একটা দলটা করি, যারা গণতন্ত্রের কথা বলবে তাদের সাথে আমরা যাব, তো আমার লেজুর ভিত্তি হবে না। কেন তোমার লেজুর ভিত্তি হইলো আবারও, এরও একটা ব্যাপার আছে, হইতাম না। ওবায়দ ভাই আমাদেরকে ডাকলেন কয়েকজনকে, বিশেষ করে আমাকেই। পরে বলল দেখ আমরা তো ডেমোক্রেটিক লীগের চাইছিলাম, এটা তো দেয় নাই আমাদেরকে, কি অঙ্গ সংগঠনের নাম থাকতে হবে এবং ওই সংগঠনের প্রেসিডেন্সির নাম থাকতে হবে। তো তুই কি বলিস, আমাকে দিয়ে দেন। কারণ আমরা ওবায়দ বাইরে, মজ্জেম বাইরে, আমরা অলিহাদ বাইরে খুব রেসপেক্ট করতাম। নুর ইসলাম মঞ্জুর, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। ওই ওনরা নাম দিয়ে দিল, আমরা ওইটার অঙ্গ সংগঠন। কত তারিখ হয়েছে আমার মনে নাই, কিন্তু হয়ে গেছে সংগঠন এটি। তারপরে খন্দকার মুশতাকের কাছে দেখলাম বহুত লোকজন আসে, আমরাও মিটিং টিটিং করি। তো একটা দুর্ঘটনাই বলবো। তা আমি গেলাম চিটাগাং কলেজের এক্স স্টুডেন্ট হিসাবে, দলবল লইয়া গেলাম চিটাগাং মিটিং করার জন্য। তো যেখানে যেখানে গেছি, চিটাগাং ইউনিভার্সিটি, চিটাগাং কলেজ, সিটি কলেজ, আর আমারও কিছু দেখলাম হাজার হাজার লোক গণতান্ত্রিক ছাত্রলীগ আসলো। তো যাক মিটিং করার পরে আসলাম। আমি তখন থাকতাম এই যেটা বলতেছিলাম, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়ি, দ্যাট ইজ নবী চৌধুরী সাহেব ডেমোক্রেটিক লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সে যদিও খন্দকার মুশতাকের সিনিয়র। তো ওনার এখানে আমরা থাকতাম আর সারাদিন মিটিং করতাম। তো রাত্রের বেলা বলতে আছে, আমার ডাকলো ওইখানকার ভাষায় ভাতিজা একাও, মানে এদিকে আসো আর কি। তো বইলে বলো মুস্তাক মিয়ারে তো অ্যারেস্ট করে ফেলাইছে, মুস্তাক মিয়ারে অ্যারেস্ট করে ফেলাইছে। আর কারে কারে করছে? মুস্তাক মিয়ারে করছে, শাহ মজিবরে করছে, ব্যারিস্টার মনিরুল হোসেনরে করছে, ওবায়দুর রহমান সাহেবরে করছে। আমি কি লিগা করছে কাকা? ওই যে উনি যে একটা ইলেকশন ডিক্লেয়ার দিয়েছিল, তো তখন তো উনি ক্ষমতায় সেপ্টেম্বর মাসে, তো ওইটা তো জিয়াউর রহমান সাহেব তখন ফুল প্লেজেড প্রেসিডেন্ট। উনি এটা যদি ইলেকশন হয় তো মুস্তাক মিয়া পাস করবো, ওনার ভাষা, নবী চৌধুরী সাহেবের ভাষা। এই জন্য মুস্তাক, খন্দকার মুস্তাক সাহেবও একটা স্টেটমেন্ট করছে পরশুদিন যে এটা আমরা মানি না। তো সাথে খন্দকার মুস্তাকরে অ্যারেস্ট করছে, শাহ মজ্জেম সাহেবকে, কে এম ওবায়দুর রহমান, নুর ইসলাম মঞ্জু, ব্যারিস্টার মনিরুল হোসেন, এগুলো ডেমোক্রেটিক লীগের। আর আওয়ামী লীগ থেকে তারও একটা স্টেটমেন্ট করছিল এরকমই, আব্দুল মালিক উকিল এন্ড আদার্স, আমার মন নাই, এদেরকে অ্যারেস্ট করছে। তো তুমি বাবা যায় ছাত্রলীগটা অর্গানাইজ করো। তো যাক, উনি আমাকে খুব সম্মান করতো, স্নেহ করতেন। আমি যদি ওনার ছেলের চেয়ে কম বয়স, তা তো আমার উনি আবার নিজে আবার আমার কাকা বলতেন, কাকা তুমি এমুক জায়গায় কোনো যায় জামান হলে উনি এটা জিকাতলা একটা বাসার ঠিকানা দিয়ে দিলেন। সাহায্য সহযোগিতা, তা আমি যা বুঝার বুঝলাম আর কি, এটা করবো, দলটা চালাই যাবো বাবা। তো যাক, আমি কয়েকদিন পরে বড় অ্যারেস্ট হয়ে গেলাম। অ্যারেস্ট হয়ে যাই হোক, আমার ভাইয়েরা সবাই মিলে ছিলে আমারে রিলিজ করছে। করার পরে আমি তো ছাত্র সংগঠন, তারিখটা মনে আছে, সালটা না, সাল তো মনে আছে ৭৩ সালের ডিসেম্বর হবে। ওনাকে তো অ্যারেস্ট করছে ওই যে জিয়াউর রহমান সাহেবের স্টেটমেন্ট দিচ্ছে যে জিয়াউর রহমান খেপে গেছে, কারণ উনি তো ইলেকশন দিয়ে আসছিল। অনেকে তো বুঝে যে খন্দকার, উনি দিয়েছিলেন যে না তোমার এটা মানি না, আমরা যে এটা মানি না, তুমি যে এটাকে পোস্টপোন করলেন, কি বাংলায় কি বলে এটাকে, বাতিল করলে, ক্যান্সেল,
কোনটা বাতিল করছে? ওই যে খন্দকার মোস্তাক যে ইলেকশন দেখে হলো ৭৭ সালের ২৮শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা করছিলেন, ওইটাকে উনি বাতিল করে দিচ্ছেন। উনি কোন পদাধিকার বলে বাতিল? উনি প্রেসিডেন্ট হিসেবে বাতিল করেছে বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন। না, খন্দকার মোস্তাক তো ৩রা নভেম্বর আউট হয়ে গেলেন, বা উনি রিজাইন করে চলে আসলেন। যেমন রিজাইন এই জন্যই বলবো, কারণ ওনার পরে ওনার পদে গেলেন বিচারপতি সায়েম সাহেব। তো সায়েম সাহেবের স্টেটমেন্ট এখন বঙ্গভবনে আছে, অনেক জায়গায় আছে। উনি বলছেন এই ধরনের প্রেসিডেন্ট আর জীবনে দেখি নাই, বিশ্বের ইতিহাসে নাই যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে চলে গেলেন। এটা সায়েম সাহেবের একটা মন্তব্য আছে। কিন্তু খন্দকার মুস্তাককে তাহলে তো খন্দকার দল ঢোল করলেন। যাক, ওনারা তো ছাড়লো না, মজ্জেম ভাইয়ারা রিলিজ পেল, ওনারা একটা গ্লাস ফ্লাক্সের দায়ে জিয়াউর রহমান তো জেল দিয়ে দিল। যাক, হাইকোর্ট করে উনি পরে রিলিজ হইলেন। রিলিজ হওয়ার পরে 23শে নভেম্বর 1980 সালে উনি মিটিং করতে গেলেন বাইতুল মোকাররমে। যাওয়ার পরে তো বুম দিয়ে, আপনি নিজেও সাংবাদিক জানেন, একজন সাংবাদিক আয়শা করে নাম, ও সহ 9 জন লোক মারা গেলেন, আর 500-এর উপরে লোক আহত হইল। খন্দকার মোস্তাকের ডেমোক্রেটিক লীগের মিটিংয়ে 1980 সালের 23শে মে উনি এই করলেন। যাই হোক, আমি ওর এর মধ্যে একটু বলি, গণতান্ত্রিক ছাত্রলীগ অর্গানাইজ করার পরে যখন অনেক কিছু হলো, তখন আমি ছাত্র না, 32 টাইম আমার ছাত্র না, তখন আমাদের বন্ধু বান্ধব বলল না, তোমারে চালাই যেতে হইব। এর মধ্যে একদিন আমাকে রফিকুল হোসেন কাজল, আমার বন্ধু, গণতান্ত্রিক ছাত্রলীগের অ্যাক্টিং প্রেসিডেন্ট তখন, মান্না ভাই আমাদের, আক্তার, এরপর ওবায়দুল কাদের, এরপর জালাল মহিউদ্দিন, এরপরে আকাশ, বর্তমান যে ইকোনমিক্সের বড় একজন লেখক আকাশ, ওর সাথে আমি ভিপিতে ইলেকশনও করছি ডাকসুতে। আকাশ আমার পরিষদ ছিল, আর আমার পরিষদ ছিল মুজিব হানিফ পরিষদ। এরা এই বর্তমান যে বিএনপির নেতা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, উনিও মুক্তিযোদ্ধা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমার ডেট মনে নাই, ওনার বাসায় ডাকলে কি ব্যাপার, উনি বললেন যে জিয়াউর রহমান সাহেব আসবেন, এখানে একটা ডেমনস্ট্রেশন দেওয়া দরকার। তা আমরা ছাত্র নেতারা রাত বৈরি মিটিং করছি, ওই সহ আমি ভোর রাত্রে আগে চলে আসছি। তা যাই হোক, আমার দায়িত্ব যেটা ছিল আমি অর্গানাইজ করছি, সবাই করছি আমরা। ওইখানে অনেকটা ঢিলাঢালি, এইটা সেটা, এটা হলো টিএসসির মোড়ে, এটা ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা আর অনেক কিছু হয়েছে। জিয়াউর রহমান ব্যাক করছেন, তো আমরা ওই দিনকে জিয়াউর রহমানকে আপনারা প্রতিহত করছেন। খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উনি তো ডাইরেক্ট যায় নাই, ছাত্ররা করছে, সরাপরামর্শ ওনার, এইসব প্ল্যানিংটা ওনার বাসায় বসে মিটিং হয়েছে। পরে যাই হোক, ওইটার জন্য ওনাকে ধন্যবাদ। পরে যাই হোক, উনি জিয়াউর রহমান সাহেব দল করছে, তার ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো বিতর্কে যাইতে চাই না, এটা ওনার ব্যাপার। তো সেখানে আমরা একটু কন্ট্রিবিউট করছি আমরা আমাদের পক্ষ থেকে সবাই। তারপরে তো গেল, এরপরে একটা পর্যায়ে আইসা আওয়ামী লীগ, আমারটা আমি বলি এখন একটু, যতটুকু পারছি সম্ভব হয়েছে। তবে 95 সালের থেকে পরের থেকে রাবি মোস্তাক সাহেব মারা গেলেন বোধ এপ্রিল মাসে 1995 সালে। নর্মালি আমি কোনো দল করি নাই। এরপরে 99 সালের সম্ভবত 27শে অক্টোবর বা 28শে অক্টোবর আমার পত্রিকা অফিস, আপনি জানেন, সাপ্তাহিক পোস্টকার্ড মতিঝিল থেকে আমাকে চোখ বাইন্দা নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছে এটা আমি এখনো জানি না, তবে 3-4 ঘন্টা গাড়ি চালাইছিল এটা জানি। কি আমার বিরুদ্ধে চার্জ কি, ও বাই দিস টাইম আমার ওয়াইফ মরহুমা নাজমা রহমান, সে আমার যে বন্ধু আর্মিতে, ওই যে যার নাম বললাম, একলগে মুক্তিযুদ্ধ করছি, ছাত্রলীগ করছি, মেজর জেনারেল আব্দুল সালাম চৌধুরীকে ইনফরমেশন দিছে। তাতে মনে হলো যে আমার টর্চার করে নাই, মানসিক টর্চার তো করছেই। এরপর বললো যে আপনার কাছে তো 100 কোটি টাকা খন্দকার মোস্তাকের আছে। তা আমি বললাম চেক বই দেন, সই করে দিই। তখন একজন ব্রিগেডিয়ার বোধহয় ছিল, বা আমি ঠিক মনে নাই, উনি একটু সিরিয়াস ছিল জিনিসটা। আরেকজন বলল যে সালাম সাহেবের বন্ধু, এত টাকা থাকতে পারে না তার কাছে। তো আমাকে ইন্দু সুইস ব্যাংকে নিয়ে আসলেন, যে এই ব্যাংকে গচ্ছিত টাকা আছে। আমি হাসতে হাসতে রাস্তা বেরিয়ে বলছি, ওই সময় চক্ষু বান্ধা এখানে না খুলছে। তাই আমি বললাম এটা আপনি নির্দেশে চেক বই দেন, আমি সই করে দেব, খালি দেখতে হইব ওইখানে যে অ্যাকাউন্টে আমার মিলাই দেবো যে 100 কোটি টাকা আছে কিনা। আমি তো দিয়ে দিলাম 100 কোটি আমার নামে। তখন আমি বললাম, কায়দা করে বললাম আইনের পথে, তখন তো আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন যে ফলস চেক দিয়ে দিচ্ছি আমি। এটা আমার দেখতে হবে যে আমার টাকা আছে।
এটা যার টাকাও। এবং আমি বললাম এই কথাটা আবার একটু বুদ্ধি করে বলছি যে আমার টাকা আমার বিপদে ফেলানোর জন্য তো কেউ টাকা রাখতে পারে, আমার বিপদে ফেলানোর জন্য টাকা রাখতে পারে। তো সুতরাং এটা আমার দেখে নিতেই। তো উনি যে তখন ওইখানকার জিএম ছিলেন ইন্দুসিস ব্যাংকের কান্ট্রি ম্যানেজার, আমার পরিচিতই কেটি জামান সাহেব। উনি পরে বললো এর কাছে আপনি সাইডে দেন, ওরে এর কাছে রিক্সা বাড়াই নাই, এই তো চলে বাপের টাকা মার টাকা দেওয়া হলো। তাই বলার পরে ওনরা পরে বলো না, এটা কেটি জামান সাহেব বললো আপনারা, কেটি জামান সাহেবের মধ্যে 5টা লেজার বুক এনে দিল, সম্ভবত 5টা, 2টা সেভিংস, একটা কারেন্ট, আরেকটা জিনিস কি এটা আমি ঠিক জানি না। তো বললো স্যার এই যে থাকলে এটাই আছে। তো এটা আমি ঠিক এখনো বুঝতে পারি না কোনটা। তো ওরা তস করে দেখলো, দেখার পরে পরে বললো যে ঠিক আছে। তো যাই আমার তো 100-200 গজ দূরে অফিসেই নামাই দিল। তো এইটা যাই হোক আল্লাহ নিয়ে গেছে। কিন্তু অনেকের ধারণা আমাদের যে আমার এই শোকেই 99 সালের 1 নভেম্বর আমার স্ত্রী মারা যায় হার্ট অ্যাটাক করে। তো এটা অবশ্য আমি যাই হোক এটা আল্লাহর ব্যাপার, এটা আমি জানি না। তো এগুলিতে আমরা করে আসছি। এখন যে করি নাই কেন, আমার তারা একটা আন্ডারটেকিং দেখিয়ে দিয়েছিল, বলছে আপনি কোনো পলিটিক্স করতে পারবেন না, খন্দকার মোস্তাকের নাম নিতে পারবেন না। তা আমি বললাম যে যদি বঙ্গবন্ধুর নামে করি, আমি তো একসময় ছাত্রলীগ করছি, কয় না আপনি পলিটিক্স না করলে কোনো অসুবিধা আছে? আমরা যতটুকু জানি আপনি পলিটিক্স করে খান না, চান্দা তুল্লা খান না, তা আপনি ব্যবসা বাণিজ্য করেন, আমাদের কোনো সহযোগিতা আপনি সহযোগিতা করবো, আপনি পলিটিক্স করেন না। এরপরে থেকে আসলে আমি আর সত্য কথা বলতে কি আর করি নাই। কিন্তু এখন আজকে কেন বলতেছি, আজকের জিনিসটা যেটা হয়েছে, শেখ হাসিনার তো অন্যায় অত্যাচার সব আছে, করছে, করার পরে তার ফল ডাউন হয়েছে। তার মানে এই না জাতির পিতার স্ট্যাচুকে আপনি ভাঙিয়া ফেলাইবেন, তার নামে তো দেশ স্বাধীন হয়েছে। এটা তো সত্য কথা বলতে গেলে যে পার্টি করি না করো, এটা স্বীকার করতে হইব, স্বীকার করতে হইব। বঙ্গবন্ধুর উপরেই এটার আওয়াজে হয়েছে দেশ স্বাধীন। তাই সেখানে ওনার আজকে স্ট্যাচুটা যখন পুরাই দেয়, গণভবন পুরাই দেয়, এরা কারা? এই যে বালকরা যারা, সরি 32 নম্বর, এটা একটা ঐতিহাসিক বাড়ি। এটা তো সবাই শেখ মুজিবের বাড়ি কইতো না, শেখ মুজিবের বাড়ি 32 নম্বর কে বলতো না, চলো যাই 32 নম্বর যাই। আমিও জীবনে বহুতবার 32 নম্বরে গেছি। আমরা তো কই না শেখ মুজিবের বাড়িতে যাইতে আছি, 32 নম্বরে যাই। তো সেই 32 নম্বরটা পড়ছে। তারপরে আরো কিছু কিছু উলঙ্গভাবে যা ইগিরি করছে, এগুলি কি দুঃখজনক, এগুলির বিচার হওয়া উচিত, যে কোনো পূর্বে বিচার হওয়া উচিত। আর এখন এই যে মানে ছেলেরা যে কাজটা করছে, এদের উসিলায় এরা সফল হয়েছে তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে সফল হয়েছে। কিন্তু গ্রামগঞ্জে, আমার গ্রামের নাম কবুতরখোলা, বাড়ি থানা শ্রীনগর, ইউনিয়ন রারিকাল, এখানে পর্যন্ত পোলাপান আওয়ামী লীগ না, যারা একটু নন বিএনপি, তাদের অসম্ভব অন্যায় অত্যাচার করতে আছে, অসম্ভব। আওয়ামী লীগের আমলেও তারা কেউ একজন আওয়ামী লীগ করতো, ওই জন্য বাহাদুরি করতো। এখন তারা নিজেরাই মনে হয় যে বিএনপি ক্ষমতা চলে আসছে, এত সোজা নাকি? আরো অনেক রকম ব্যাপার আছে না, এইগুলির খুব ঘোর বিরুদ্ধে হওয়া উচিত। কিন্তু এই অঘটনগুলি ঘটাইতেছে, তারা এই গভর্নমেন্টের উচিত তাদেরকে আগে একটা শিক্ষা দেওয়া বা একটা মেসেজ দেওয়া, হয় আর্মির চিফের অথবা ডক্টর আমার মোহাম্মদ ইউনুস, যিনি আমার ডাইরেক্ট টিচার, ওনার কাছে আমি কিছুদিন লেখাপড়া করছি, ওনাদের পক্ষে থেকে বা হোম মিনিস্টারের পক্ষে থেকে সিরিয়াস মেসেজ দেওয়া উচিত। এই গভর্নমেন্ট বিএনপির গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট ছাত্রদের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট নিউট্রাল গভর্নমেন্ট। আমরা একটা ইলেকশন দেওয়ার জন্য পরিবেশ যার দিন হইব, পরদিন আমরা আসি, ডোন্ট ডিস্টার্ব আস, যদি ডিস্টার্ব করো তোমাদেরকে ডিস্টার্ব করবো। এই যে নাবালক, এই বাচ্চা ছেলেদের এত আত্মত্যাগ, এই যে রক্ত দিছে, এরপরে ওই যে আমরা, আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো বড় সাংবাদিক, আপনি নিজেও বক্তৃতা করছেন, আর বক্তৃতা করতাম না, যে আন্দোলন করি আমরা, ঘাম ঝরে আমরা, মারা যায় আমরা, ফসল ভোগ করে নেতারা, একই কেস হয়েছে এখন। এই যে নাবালক ছেলেরা, এই যে ছেলেটা শহীদ হয়েছে আবু সাইদ, তার বিনিময়ে অঙ্গ সংগঠন নিজেরা চান্দাবাজি যে কি পরিমাণ বিক্রমপুর সহ ঢাকা করতেছে, আপনি চিন্তাই করতে পারবেন না, আনথিঙ্কেবল। আপনি কি চান? এদের ইট শুড বি স্টপ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। তবে আমি কয়েকদিনের মধ্যেই আমাদের চিটাগাং রাজনীতিতে আমির খুশরি মাহমুদ চৌধুরীর লোক দেখা করব,
দেখা করে বলবো খসরু ভাই এই কিন্তু হইতে আছে। কারণ ওনার বাবা আমাদের নেতা ছিলেন, উনি আমার বড় ভাই, ওনার ইমিডিয়েট ছোট ভাই আবার আমার বন্ধু হুমায়ুন। সক্রিয় হবে কারণ তখন আমার রিক্স ছিল ওবায়দুল কাদের আর রবিউল আলম চৌধুরী। আপনি জানেন ওই যে পিডব্লিউডি মিনিস্টার, ওর ভালো নামটা ভুলে গেছে, মুক্তাদির আর কি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ওরা আমারে এই যে বছর ছিলাম, এটা আপনাকে আমি একটা সত্য কথা বলি, আমি অনেকটা পলাতক হয়েছিলাম, আমি ওপেন হই নাই। এরা অনেকে অনেক কথা বলছে, এরা পেলে মেরে পেলাম। তা আমার একদিন নাকি রবিউল দেখছে রিক্সার মধ্যে, তো এটা বল জালাল মধ্যে কার কাছে বলছে, হ্যাঁ ওরে দেখলাম রিক্সায় চলে পার উপরে পাও দিয়া। হয়তো এখন আমি দেখলাম যে অন্তত আওয়ামী লীগের পক্ষে থেকে কোনো রিস্ক নেই আমার, অন্তত। কারণ আমরা গেছি, আমরা যে ভারতে গেছি, আজকাল যারা ছাত্রলীগ যুবলীগ এরা তো জানে না, আমরা যে বঙ্গবন্ধুর জন্য রেল স্টেশনে ঘুমাইছি যে ভারতে, এখানকার পোলাপান জানে না। এখন পোলাপান বলবো কি খুনি মোস্তাকে দল করছে, আর খুনি সেও তো আবার একটা ব্যাখ্যা দিচ্ছে যে আমি কিলাম না, আমি সেভার। কে হইতো? কেউ না কেউ তো হইতো। তো সুতরাং এখন হয়তো আমি একটু চিন্তা ভাবনা করবো বন্ধু বান্ধবের সাথে, একাত্তর পলিটিক্স করা যাবে না, যদি ওরকম পাই তো ফোরাম করলাম বা লিগ করলাম, তবে যদি দল করি তো ডেমোক্রেটিক লিগই করবো।